প্রিয় ছাত্রছাত্রী, নিশ্চয়ই এই করোনাকালীন সময় তোমরা ভালো আছো। হ্যাঁ, গত অধ্যায়ে আমরা আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা ধৈর্য সহকারে শোনো কিভাবে আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে পাঠদান করি। তোমরা একটু দেখো ভালোভাবে, আর প্রশ্ন অবশ্যই করবা, না বুঝলে অবশ্যই তোমরা প্রশ্ন করবা। তাহলে আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা এগোই। দেখো, একটা আলোকরশ্মি এবি পিকিউ মাধ্যমে, পিকিউ বিভেদ তলে, হ্যাঁ এবি আলোকরশ্মি দেখো মাধ্যম ধর বিভেদ তল হলো পিকিউ। হ্যাঁ, বিসি ড্যাশ পথে আলোকরশ্মিটা বেঁকে গেছে। আলোকরশ্মিটা এবিটা বিসি পথে যাওয়ার কথা ছিল, কিন্তু না যে বিসি ড্যাশ পথে বেঁকে গেছে। তাহলে এই আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, তির্যকভাবে প্রবেশ করে, তখন এই আলোকরশ্মির এই দিক পরিবর্তন করার ঘটনাকে আমরা আলোর প্রতিসরণ বলি। তোমরা বুঝতে পারছো নাকি? আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, তখন দুই মাধ্যমের বিভেদ তলে আলোর এই দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। অবশ্যই আলোকরশ্মিটা তির্যকভাবে আপতিত হতে হবে। দেখো, তির্যকভাবে আপতিত হয়েছে, এই ঘটনাকে আমরা কি বলবো? আলোর প্রতিসরণ। আচ্ছা, এরপর আমরা শিখবো যে আলোর প্রতিসরণের নিয়মগুলো কি কি। আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, দেখো এবি আলোকরশ্মিটা হালকা মাধ্যমে আছে, বিসি ড্যাশ আলোকরশ্মিটা ঘন মাধ্যমে আছে। তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোকরশ্মি দেখো অবিলম্বের কাজ দিয়ে বেঁকে গেছে। এটা অবিলম্বের কাজ দিয়ে বেঁকে গেছে। এটা প্রতিসরণের নিয়ম 1। আমরা এখন প্রতিসরণের নিয়মের 2টা শিখবো। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, আলোকরশ্মি দেখো এটা ঘন মাধ্যম, এবিটা হলো ঘন মাধ্যমে আছে, আর বিসি ড্যাশটা হলো হালকা মাধ্যমে আছে। তাহলে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে, তখন অবিলম্ব থেকে দূরে যাবে। আচ্ছা, তাহলে আমরা প্রতিসরণ কি জানলাম, প্রতিসরণ দুটো নিয়ম জানলাম। কিছু বেসিক ধারণা তোমরা আগেই জানো, তারপর একটু আলোচনা করি। এবি আপাতিত রশ্মি, বিএন অবিলম্ব, এন বি এন ড্যাশ অবিলম্ব, বিসি ড্যাশ প্রতিসরণ কোণ, আর বিসি ড্যাশ প্রতিসরিত রশ্মি। আর এই কোণটা কি? প্রতিসরণ কোণ। আর বিসি ড্যাশ হলো প্রতিসরিত রশ্মি, আমরা জানি। তাহলে কি কি একটা রুল আছে? এই আপাতিত রশ্মি, আপাতন বিন্দু হলো বি, আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকবে। তারপর একটা সূত্র আছে, একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য একজোড়া মাধ্যম হতে হবে, তাই না? যেমন এই একটা মাধ্যম, এটা ঘন হোক বা হালকা হোক, এই আর একটা মাধ্যম, এটা হালকা হোক বা ঘন হোক, তাহলে একজোড়া হতে হবে, মাধ্যম হলো একজোড়া হতে হবে, নির্দিষ্ট রঙের আলো হতে হবে, আপাতন কোণের, এই যে আপাতন কোণ আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকবে। এটাকে স্নেলের সূত্র বলে। আচ্ছা, এবার দেখি আমরা প্রতিসরাঙ্ক কি, প্রতিসরাঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙে আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলবো। দেখো, এবি আলোকরশ্মিটা এ মাধ্যমে আছে, আর বিসি ড্যাশ আলোকরশ্মিটা বি মাধ্যমে আছে। তাহলে আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, তাহলে এইটা বি, এইটা বি আলোকরশ্মি এ হলো কোন মাধ্যম থেকে যাবে? এ মাধ্যম থেকে। কোথায় যাচ্ছে? বি তে। তাহলে এইটা বি সমান সাইন আই বাই সাইন আর। আইটা হলো এ মাধ্যমের আপাতন কোণ, আর আরটা হলো বি মাধ্যমের প্রতিসরণ কোণ। তাহলে এইভাবে আমরা প্রতিসরাঙ্ক নির্ণয় করতে পারি। তারপর আর একটু দেখি আমরা প্রতিসরাঙ্কের। দেখো, মনে করলাম এবি আলোকরশ্মি এ মাধ্যমে থেকে, এই মাধ্যমটাকে আমরা বাহু ধরতেছি, আর নিচেরটাকে আমরা কাজ ধরতেছি। এই বিসি ড্যাশ, বিসি ড্যাশ যে আলোকরশ্মিটা আসছে, এটা আমরা কাজ মাধ্যমে ধরছি। তাহলে এটা বাহু মাধ্যম, এবি আলোকরশ্মিটা বাহু মাধ্যমে আছে, আর বিসি ড্যাশটা কাজ মাধ্যমে আছে। তাহলে কি
আমরা জানি বাহুটা কাচের তুলনায় হালকা মাধ্যম, তাহলে বাহুটা হালকা মাধ্যম আর কাজটা ঘন মাধ্যম, তাহলে অবশ্যই কি হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, তাহলে অবিলম্বের কাজ দিয়ে যাবে। যার কথা ছিল দেখো এবি আলোক রশ্মি যার কথা ছিল বিসি পথে যদি না বাঁকতো, কিন্তু হালকা থেকে ঘন মাধ্যমে আসার জন্য অবিলম্বের কাজ দিয়ে যাবে, তাই না? তাহলে এটা যাচ্ছে এ ইটা জি, এ ইটা জি, তাহলে আলোক রশ্মি এ মাধ্যম থেকে কোথায় যাচ্ছে? জি মাধ্যমে যাচ্ছে। এ হলো বাহু মাধ্যম আর জিটা হলো কাজ মাধ্যম, তাহলে এ ইটা জি সমান হবে সাইন এ বাই সাইন আর। আইটা হলো আপাতন কোণ আর আরটা হলো প্রতিসরণ কোণ। তাহলে এইভাবে আমরা প্রতিসরাঙ্ক নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব যে ক্রান্তি কোণটা কি। তোমরা খেয়াল করো, হ্যাঁ, ক্রান্তি কোণ হতে হলে অবশ্যই, হ্যাঁ, এটাও দুটো মাধ্যম দরকার। অবশ্যই ঘন মাধ্যম থেকে আলোক রশ্মিটাকে হালকা মাধ্যমে যেতে হবে, ঘন মাধ্যম থেকে আলোক রশ্মিটা অবশ্যই হালকা মাধ্যমে যেতে হবে। তাহলে আপাতন কোণ বাড়ালে, আমরা জানি আপাতন কোণ বাড়ালে হালকা মাধ্যমে প্রতিসরণ কোণ আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে একসময় প্রতিসরণ কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তখন এই ঘন মাধ্যমের আপাতন কোণটাকে বলবো আমরা ক্রান্তি কোণ। তাহলে ক্রান্তি কোণ হতে হলে কন্ডিশন কি? আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। এই প্রতিসরণ কোণ যখন 90 ডিগ্রি হবে তখন ওই ঘন মাধ্যমে যে আপাতন কোণটা হবে ওই আপাতন কোণটাকে আমরা ক্রান্তি কোণ বলবো। তাহলে নিশ্চয়ই তোমরা ক্রান্তি কোণটা বুঝছো। ক্রান্তি কোণ হতে হলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরিত হতে হবে। প্রতিসরণ কোণ 90 ডিগ্রি যখন হবে তখন ওই আপাতন কোণটাকে আমরা কি বলবো? ক্রান্তি কোণ, তাই তো? এবার আমরা দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একটু আগেই আমরা দেখেছি যে ক্রান্তি কোণ হয়েছে যখন প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়েছে, তখন ক্রান্তি কোণ হয়েছে, তখন ঘন মাধ্যমে ওই কোণটাকে ক্রান্তি কোণ বলছি আমরা। এবার যদি এই ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপাতিত হয়, দেখো ক্রান্তি কোণের চেয়ে যদি বড় কোণে আপাতিত হয় তাহলে আর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করতে পারবে না। এই আলোক রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করতে পারবে না, প্রথম মাধ্যমেই ফিরে আসবে। আলোকের এই ঘটনাটাকে বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এরও কন্ডিশন আছে। কি কন্ডিশন? যে আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, আর আপাতন কোণের চেয়ে বড় কোণে আপাতিত হতে হবে। তখন ঘন মাধ্যমে এই রশ্মিটাকে ফিরে আসার ঘটনাটাকে আমরা বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দেখো এবি রশ্মি যার কথা ছিল বিসি পথে, কিন্তু না যে ও যেহেতু এই 90 ডিগ্রি চেয়ে বেশি আপাতন কোণটা বড় হয়ে গেছে, যেহেতু আপাতন কোণটা বড় হয়ে গেছে তাহলে সে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে। এটাকে বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি। আমরা দেখবো একটা লেন্সে আমরা জানি আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্তকে ফোকাস দূরত্ব বলে। এটা ফোকাস দূরত্ব দেখাচ্ছে। আর যে বিন্দুতে আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি আলোক রশ্মি যায় তাহলে কি হবে? অবতল লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস দিয়ে যাবে, আর অবতল লেন্স থেকে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে যে আবার একটা বক্রতার ব্যাসার্ধ বর্গ দিলে আবার ওইবার ফিরে আসবে, যে বিন্দুতে ছেদ করবে ওটা হলো, তাই না? তাহলে এটা এই যে আমাদের ফোকাস বিন্দুটা, তাহলে আমরা ফোকাস চিত্রে এটা ফোকাস দূরত্ব দেখলাম, আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত ফোকাস দূরত্ব, আর ফোকাস বিন্দুটাও দেখাচ্ছে যে বিন্দুতে আলোক রশ্মিগুলো মিলিত হবে, তাই তো? আচ্ছা, এবার দেখি আমরা, দেখো যে চিত্রে উত্তল লেন্সের প্রতিবিম্বটা কিভাবে গঠন করছে তা নিয়ে আমরা একটু আলোচনা করি। পিকিউ লক্ষ্যবস্তু, এমও এন একটি উত্তল লেন্স। আমরা জানি লেন্সের ক্ষেত্রে মধ্যভাগ কি হয়? মোটা হয়, প্রান্ত সরু হয় উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে এটা একটা উত্তল লেন্স। তাহলে পিকিউ লক্ষ্যবস্তু, আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কি হবে? প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি
কিভাবে প্রতিসরিত হবে? প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। আর একটা আলোক কেন্দ্র বরাবর যদি আপতিত হয় তাহলে ওই বরাবরই প্রতিসরিত হয়। তাহলে এই রশ্মি দুটো দেখো পিছনের দিকে মিলিত হয়েছে, পি ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে, পি ড্যাশ হতে ওই বিন্দু এই প্রধান অক্ষের পর একটা লম্ব অঙ্কন করছি। তাহলে এই পি কিউ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব হবে কিউ ড্যাশ পি ড্যাশ, এবং উল্টা নিচের দিকে দেখো, লক্ষ্যবস্তু উপরের দিকে, প্রতিবিম্বটা নিচের দিকে, এবং কেমন উল্টা সৎ প্রকৃতপক্ষে মিলিত হয়েছে। দেখো প্রতিসরিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, এই জন্য এটা সৎ উল্টা, তাই না? আচ্ছা, এইভাবে আমরা উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন করতে পারি। এবার আমরা একটু অবতল লেন্সের কিভাবে প্রতিবিম্ব গঠন করে তা নিয়ে একটু আলোচনা করি। দেখো, অবতল লেন্সের প্রতিবিম্ব নিয়ে গঠন করি, যদিও বইতে অবতল লেন্সটা এভাবে নাই, তারপরও আমরা এটাকেই অবতল লেন্স মনে করে আমরা বর্ণনাটা করব। বইতে অবতল লেন্সটা এরকম না, তারপরে এটাকে অবতল লেন্স ধরেই আমরা বর্ণনাটা করব। দেখো, পিআর একটা আলোক রশ্মি, এই লেন্সের পর এটাকে অবতল লেন্সই ধরে বলবো। তাহলে পিআর একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি আপতিত হয় তাহলে এইভাবে প্রতিফলিত হয়। দেখছো, উল্টো দিকে প্রতিফলিত হয়। এই যে আপাতিত রশ্মি, এই যে প্রতিসরিত রশ্মি, মনে হচ্ছে এই প্রতিসরিত রশ্মিটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আবার এটা আলোক কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে ওই বরাবরই প্রতিসরিত হয়, তাই না? আমরা জানি বরাবর চলে যায়। এই যে এটা আর বরাবর চলে গেছে, আলোক কেন্দ্র বরাবর যদি আপতিত হয় তাহলে প্রতিসরিত ওই বরাবরই হচ্ছে। তাহলে এই 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 প্রতিসরিত রশ্মিগুলোকে যদি আমরা দেখো, কোথাও মিলিত হবে না, একটা গেছে প্রতিসরিত রশ্মি এদিক, একটা গেছে এদিক, কোথাও মিলিত হবে না। তাহলে রশ্মিগুলোকে পিছনে বাড়াতে হবে। এই প্রতিসরিত রশ্মিগুলোকে পিছনের দিকে বর্ধিত করব। এই প্রতিসরিত রশ্মিকে তো দেখো, তাহলে এই প্রতিসরিত রশ্মিকে যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে এটা পি ড্যাশ বিন্দুতে মিলিত হবে। পি ড্যাশ থেকে আমরা যদি প্রধান অক্ষ, এটা হলো প্রধান অক্ষ, তাই না? প্রধান অক্ষের পর লম্ব আঁকি, তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ হবে পি কিউ বস্তুর অবাস্তব প্রতিবিম্ব। এটা অবাস্তব কেন? প্রকৃতপক্ষে মিলিত হয়নি, এটাকে পিছনের দিকে বর্ধিত করে, এই প্রতিসরিত রশ্মিটাকে পিছনের দিকে বর্ধিত করে মিলানো হয়েছে, এই জন্য এটাকে বলবো অবাস্তব প্রতিবিম্ব। তাহলে দেখো, লক্ষ্যবস্তু উপরের দিকে, প্রতিবিম্ব উপরের দিকে, তাহলে কি সোজা অবাস্তব এবং খর্বিত। লক্ষ্যবস্তু বড়, প্রতিবিম্বটা ছোট, এবং প্রতিবিম্বের অবস্থানটা কথা আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, মানে মধ্যে, একেবারে মিডিল না হোক, মধ্যে প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে প্রতিবিম্বটা অবস্থিত। তাহলে তোমরা অবতল লেন্সের প্রতিবিম্ব গঠন করা শিখলে, আর উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন করে শিখলাম। একটু আগে তোমাদের বলছি, এটা তো অবতল লেন্সের চিত্রটা তো এরকম না বই অনুসারে, সেই ক্ষেত্রে এটাকে আমরা অবতল লেন্স ভেবেই বর্ণনাটা করলাম। আচ্ছা, এবার দেখবো আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় যাব, যে চোখের ত্রুটি নিয়ে, চোখের ত্রুটি আছে, চোখের ত্রুটি নিয়ে আমরা আলোচনা। দেখো, চোখের ত্রুটি আমরা জানি যে চোখের ত্রুটি, হ্যাঁ, তার আগে একটু চোখের ত্রুটির আগে আমরা একটু ফোকাস দূরত্ব নিয়ে আলোচনা করব। আমরা একটু আগে আলোচনা করছি যে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটা হলো ফোকাস দূরত্ব, তাই না? তাহলে এটা আমরা ক্ষমতা আলোচনা করছি। আমরা জানি ক্ষমতা P সমান 1/f, অর্থাৎ যার ফোকাস দূরত্বটা বেশি তার ক্ষমতাটা কম, আর যার ফোকাস দূরত্বটা কম তার ক্ষমতাটা বেশি, তাই না? আর ক্ষমতার একও আমরা ডায়োপ্টার জানি। আচ্ছা, যাই হোক, লেন্সের ক্ষমতাও আমরা একটু আলোচনা করলাম। এবার আমরা একটু আগে আলোচনা করছি যে ত্রুটি দুরকম, চোখের ত্রুটি দুরকম, এটা রসদৃষ্টি, একটা দীর্ঘ দৃষ্টি। দেখো, রসদৃষ্টি ত্রুটির কারণটা কেমন? দেখো, এটা স্বাভাবিক চোখ, দেখো এটা স্বাভাবিক চোখ, আর যদি এই ত্রুটিটা হয় তাহলে দেখো চোখটা বড় হয়ে গেছে, অর্থাৎ অক্ষিগোলকের ব্যাসার্ধটা বড় হয়ে গেছে। একটু খেয়াল করো, অক্ষিগোলকের ব্যাসার্ধটা বড় হয়ে গেছে, এরকম হওয়ার কথা ছিল। এই যে হলুদ দাগ,
এই পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু বেড়ে গেছে, তাহলে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেছে, অর্থাৎ লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, তাই না? আচ্ছা, রসদৃষ্টির ডেফিনেশনটা তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কাছের জিনিস সে ভালো জিনিস, কাছে সে ভালো দেখতে পারবে, দূরের জিনিস সে ভালো দেখতে পাবে না, তাই তো? নামকরণটা হয়েছে দেখার পর, তো মনে রাখো নামকরণটা হয়েছে দেখার পর, অর্থাৎ সে কাছের জিনিস ভালো দেখবে কিন্তু দূরের জিনিস ভালো দেখবে না, তাই না? তাহলে দেখো আমরা, কারণ হচ্ছে তাহলে দূর থেকে, হ্যাঁ, কারো চোখ যদি দুটি থাকে তাহলে দূর থেকে আলোক রশ্মি এসে কি করবে, তোমার রেটিনার সামনে মিলিত হবে। দেখো এটার মধ্যে দেখাচ্ছে, দেখো দূর থেকে আলোক রশ্মি আসলো, রেটিনার সামনে মিলিত হয়েছে, দেখো রেটিনার সামনে মিলিত হয়েছে, রেটিনায় মিলিত হতে পারে নাই, ত্রুটির কারণে রেটিনায় মিলিত হতে পারে নাই, রেটিনার সামনে মিলিত হয়েছে, যার ফলে সে কাছের জিনিস দেখতে পারে কিন্তু দূরের জিনিস দেখতে পারে না। আচ্ছা, তাহলে এই রসদৃষ্টির কারণের আমরা এটা একটু ভালোভাবে দেখি যে কি হবে। দেখো এই দেখো দূর থেকে আলোক রশ্মি আসছে, আলোক রশ্মি এসে এটা স্বাভাবিক চোখে, দেখো দূর থেকে আলোক রশ্মি এসে স্বাভাবিক চোখে কি একেবারে তোমার রেটিনার পর পড়বে, কিন্তু রসদৃষ্টি দেখো দূর থেকে আলোক রশ্মি রেটিনার সামনে পড়বে কিন্তু রেটিনার পর পড়বে না। আলোক রশ্মিটা পড়াটা আমরা একটু দেখি, তোমরা একটু খেয়াল করো, দেখো দূর থেকে আলোক রশ্মি আসছে, রেটিনার সামনে মিলিত হয়েছে, কিন্তু স্বাভাবিক চোখে রেটিনাই মিলিত হয়েছে, স্বাভাবিক চোখে রেটিনাই মিলিত হয়েছে। আর আমরা যদি ত্রুটিপূর্ণ চোখটা দেখি, ত্রুটিপূর্ণ চোখটা দেখি, দেখো রেটিনার সামনে মিলিত হয়েছে, রেটিনায় মিলিত হয় নাই, এই জন্য সে দূরের জিনিস দেখতে পারবে না কিন্তু কাছের জিনিস দেখতে পারবে। নিশ্চয়ই তোমরা চিত্রটা বুঝছো, স্বাভাবিক চোখে দূর থেকে আলোক রশ্মি আসছে, রেটিনার উপর পড়ছে, আর ত্রুটিপূর্ণ চোখে দূর থেকে আলোক রশ্মি রেটিনার সামনে মিলিত হয়েছে কিন্তু রেটিনার উপর পড়ে না, এই জন্য সে দূরের জিনিস দেখতে পায় না। দেখো এই যে হাইলাইটস করে দেওয়া হয়েছে যে রেটিনার সামনে মিলিত হয়েছে কিন্তু রেটিনায় মিলিত হয়নি। আচ্ছা, তাহলে এটার প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব, এই রসদৃষ্টি কিভাবে আমরা প্রতিকার করতে পারি। দেখো দেখো দূর থেকে লক্ষ্যবস্তু আসে, হ্যাঁ একটু আগে আমরা দেখছি যে দূর থেকে আলোক রশ্মি এসে রেটিনার সামনে পড়ছে, তাই না? তাহলে যদি আমরা একটা লেন্স ব্যবহার করি, কোন লেন্স ব্যবহার করব আমরা, কোন লেন্স ব্যবহার করব? দেখো আমরা একটা, তোমরা তো জানো যে অবতল লেন্স এখানে ব্যবহার করতে হবে। দেখো আমরা একটা অবতল লেন্স ব্যবহার করব, কারণ অবতল লেন্স কেন ব্যবহার করব, আমরা জানি যে অবতল লেন্সই লক্ষ্যবস্তুর চেয়েও নিকটে সোজা এবং অবাস্তব প্রতিবিম্ব গঠন করে। আমরা জানি অবতল লেন্সই লক্ষ্যবস্তুর চেয়েও নিকটে সোজা অবাস্তব প্রতিবিম্ব গঠন করে, কারণ সে দূর থেকে আলোক রশ্মি আসলে সে দেখতে পায় না কিন্তু সে কাছের জিনিস দেখতে পারে। তাহলে তার দূরবিন্দুকে কাছে নিয়ে আসতে হবে, তার দূরবিন্দুকে কাছে নিয়ে আসতে হবে, তাহলে একমাত্র অবতল লেন্সই পারে। যে আমরা জানি যে অবতল লেন্সই লক্ষ্যবস্তুর চেয়েও নিকটে সোজা অবাস্তব প্রতিবিম্ব গঠন করে, ঠিক আছে? তাহলে এই কারণে আমরা অবতল লেন্সটা ব্যবহার করব, কারণ অবতল লেন্সের প্রতিবিম্বটা যেহেতু দূরবিন্দুতে গঠন করে, আমরা যদি এই ত্রুটিপূর্ণ চোখের তাই না দূরবিন্দুতে প্রতিবিম্বটা গঠন করে, তার যদি আমরা অবতল লেন্স ব্যবহার করে নিকটের যদি প্রতিবিম্বটা গঠন করতে পারে এই অবতল লেন্সের সাহায্যে, তাহলে সে সহজে দেখতে পাবে। তাহলে রসদৃষ্টিটা তোমরা বুঝছো নাকি? রসদৃষ্টিটা হলো সে কাছের জিনিস দেখবে, দূরের জিনিস দেখবে না। কেন সে দূরের জিনিস দেখতে পারে না? কারণ ত্রুটিপূর্ণ চোখে দূর থেকে আলোক রশ্মি এসে রেটিনার সামনে মিলিত হবে কিন্তু রেটিনায় মিলিত হতে পারবে না, কারণ আমরা জানি রেটিনার পর আলোক রশ্মি এসে পড়া লাগে, তাহলে সেই বস্তুটি আমরা দেখতে পাই। তাহলে আমরা যদি অবতল লেন্স ব্যবহার করি তাহলে ওর দূরবিন্দুটার অসীম দূরত্বে অবস্থিত লক্ষ্যবস্তুর বিম্বটা সে কি করবে, নিকটে নিয়ে আসবে। কে নিয়ে আসবে? এই অবতল লেন্স। আমরা যদি অবতল লেন্স সহায়ক লেন্স হিসেবে ব্যবহার করি, তার দূরবিন্দু নিকট বিন্দুতে এসে যাবে, আর এই নিকট বিন্দুর বস্তুটা প্রতিবিম্বটা সে দেখতে পায়, ঠিক আছে?
এবার আমরা আলোচনা করব দীর্ঘ দৃষ্টি নিয়ে। দেখো দীর্ঘ দৃষ্টি নিয়ে আমরা আলোচনা করব। দীর্ঘ দৃষ্টিতে দেখো এটা স্বাভাবিক চোখ। তাহলে দীর্ঘ দৃষ্টি হয়েছে কেন আমি একটু আগে বলছি, নামকরণটা সাধারণত দেখার পর। দীর্ঘ দৃষ্টি মানে সে দূরের জিনিস দেখবে, কাছের জিনিস দেখবে না, তাকে দীর্ঘ দৃষ্টি বলবে। নামকরণটা হয়েছে দেখার পর। দীর্ঘ দৃষ্টি মানে কি সে দূরের জিনিস দেখবে আর সে কাছের জিনিস দেখবে না। তাহলে দেখো এটা স্বাভাবিক চোখ কি করছে, সে কাছের জিনিস দেখতে পারবে না কেন, তার অক্ষিগোলকে দেখো, অক্ষিগোলকের ব্যাসার্ধটা কমে গেছে, হওয়ার কথা ছিল এরকম। দেখো এটা স্বাভাবিক চোখ, তাহলে তার অক্ষিগোলকের ব্যাসার্ধটা কমে গেছে, অর্থাৎ তার ক্ষমতা কমে গেছে, তাই না? তাহলে এই কারণে সে দূরের জিনিস দেখে কিন্তু কাছের জিনিস দেখে না। আচ্ছা, তারপর আমরা দেখি, দেখো এই যে কাছ থেকে আলোক রশ্মি আসে, কাছ থেকে আলোক রশ্মি আসলো, দেখো এসে কি করলো, যেহেতু অক্ষিগোলকের ব্যাসার্ধটা কমে গেছে, ভেদ করে চলে গেছে, দেখো আলোক রশ্মিটা ভেদ করে চলে গেছে, তাহলে সে কি কাছের জিনিস দেখতে পারবে না। কাছের জিনিস দেখতে হলে অবশ্যই কাছ থেকে আলোক রশ্মি এসে রেটিনার উপর পড়বে। এটা হলো স্বাভাবিক। আচ্ছা আমরা দেখি, এটা স্বাভাবিক চোখের ঘটনা আর এটা হলো ত্রুটিপূর্ণ চোখের ঘটনা। তাহলে এই কারণে সে দূরের জিনিস দেখতে পারে কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। আচ্ছা, তাহলে এইটা হলো দীর্ঘ দৃষ্টির কারণ। আচ্ছা, হ্যাঁ হাইলাইটস করে দিয়েছে, দেখো এটা ভিতরে আছে, বাইরে চলে গেছে, ত্রুটির কারণে বাইরে চলে গেছে। ঠিক আছে, হাইলাইটস করা আছে, হ্যাঁ ভিতরে থাকলে সে স্বাভাবিক চোখ আর এটা হলো ত্রুটিপূর্ণ চোখের ঘটনা দেখাইছে। আচ্ছা, এবার আমরা এর প্রতিকার নিয়ে আলোচনা করব, দীর্ঘ দৃষ্টির প্রতিকার নিয়ে আলোচনা করব। দেখো তাহলে দীর্ঘ দৃষ্টি আমি একটু আগে বলছি, সে দূরের জিনিস দেখবে কিন্তু কাছের জিনিস দেখবে না, অর্থাৎ সে দূরই ভালো দেখতে পারে কিন্তু কাছে ভালো দেখে না। দেখো তাহলে এখানে একটা আমরা উত্তল লেন্স আমরা ব্যবহার করব, কারণ আমরা জানি উত্তল লেন্সই লক্ষ্যবস্তু চেয়েও দূরে সোজা অবস্থ প্রতিবিম্ব গঠন করে। কারণ সে দূরের জিনিস দেখে, কাছের জিনিস দেখে না, ওর কাছের জিনিস প্রতিবিম্বটাকে দূরে সরাতে হবে। তোমরা বোঝার চেষ্টা করো, যেহেতু সে দূরের জিনিস দেখতে পারে কাছের জিনিস দেখতে পারে না, অর্থাৎ কাছের জিনিসের প্রতিবিম্বটা দূরে গঠন করতে হবে। দেখো এই চিত্রে একটু দেখো, একটু লক্ষ্য করো, একটু ওয়েট করো, চিত্রটা আসতে দাও। এই যে এনটা হলো নিকট বিন্দু, যখন উত্তল লেন্স বের করছে তার নিকট বিন্দু দূরে চলে গেছে, এন হলো নিকট বিন্দু, তখন তার দূর বিন্দু এন ড্যাশ তে হয়েছে। তাহলে উত্তল লেন্সটা কি পারে, লক্ষ্যবস্তুর বিম্বটা লক্ষ্যবস্তুর চেয়েও দূরে প্রতিবিম্বটা, মানে লক্ষ্যবস্তু তুমি যেখানে সেট করবা তার চেয়ে দূরে তার প্রতিবিম্বটা গঠন করতে পারে। কে পারে? এই উত্তল লেন্স। তাহলে আমরা উত্তল লেন্স ব্যবহার করলে এই দীর্ঘদৃষ্টি সম্পন্ন রোগীর চোখ সে কি করবে, চোখ সে ভালো জিনিস দেখতে পারবে, অর্থাৎ কাছের জিনিসও সে দেখতে পারবে। এইভাবে আমরা এই ত্রুটিটার প্রতিকার করতে পারি। দেখো তোমরা ভালোভাবে বুঝতে পারছো নাকি? যে আমি একটু দুটো ত্রুটিটা একটু ভালোভাবে বলতে চাই। হ্যাঁ, হ্রস্ব দৃষ্টি মানে সে কাছের জিনিস দেখবে, দূরের জিনিস দেখতে পারে না। হ্যাঁ, তাহলে সেটা কি, কেন সে দূরের জিনিস দেখতে পাচ্ছিল না? কারণ দূর থেকে আলোক রশ্মি এসে রেটিনার সামনে পড়ছিল, এই জন্য সে দেখতে পাচ্ছিল না। রেটিনায় যদি আলোক রশ্মি এসে না পড়ে তাহলে সে দেখতে পারবে না। তাহলে সামনে পড়ছিল, তাহলে কি সে, তাহলে এমন একটা ব্যবস্থা করতে হবে, হ্রস্ব দৃষ্টি নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি এখন। তাহলে এমন একটা ব্যবস্থা করতে হবে যেহেতু সে কাছের জিনিস, হ্রস্ব দৃষ্টি কাছের জিনিস দেখতে পাচ্ছে, দূরের জিনিস দেখতে পায় না, অর্থাৎ তার ওই লক্ষ্যবস্তুর বিম্বটা কাছে গঠন করাইতে হবে, লক্ষ্যবস্তুর বিম্বটা কাছে গঠন করাইতে হবে। এই জন্য আমরা অবতল লেন্স ব্যবহার করছিলাম, আমরা হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করছিলাম, কারণ অবতল লেন্সই লক্ষ্যবস্তুর চেয়েও নিকটে সোজা অবস্থা প্রতিবিম্ব করে। কেন অবতল লেন্স ব্যবহার করছিলাম? যেন লক্ষ্যবস্তুর বিম্বটা নিকটে গঠন করবে এবং সোজা হবে। আর যেহেতু এই হ্রস্ব দৃষ্টি সম্পন্ন রোগী কাছের জিনিস দেখতে পারে, অর্থাৎ তার দূরবিন্দু নিকট বিন্দুতে নিয়ে আসতে হবে, তার দূরবিন্দুটাকে নিকট বিন্দুতে আনতে হবে। এটা হ্রস্ব দৃষ্টি সম্পন্ন রোগীর ক্ষেত্রে। এবার দীর্ঘ দৃষ্টি, আমরা বলছি দীর্ঘ দৃষ্টির নাম হয়েছে কেন? দীর্ঘ মানে সে দূরের জিনিস দেখবে কিন্তু কাছের জিনিস দেখতে পারবে না। কাছ থেকে আলোক রশ্মি এসে রেটিনার পিছনে মিলিত হচ্ছে, কেন? অক্ষিগোলকের
ব্যাসার্ধটা কমে গেছে, কমে যাওয়ার জন্য সে পিছনে পড়তেছে, যার ফলে রেটিনের পর পড়তেছে না, রেটিনের পিছনে পড়তেছে, যার ফলে সে কাছের জিনিস দেখতে পারছে না, তাই তো? দীর্ঘদৃষ্টি মানে সে দূরের জিনিস দেখবে কাছে। তাহলে ওকে কি করতে হবে? যেহেতু সে দূরের জিনিস দেখতে পারে, তাহলে তার নিকট বিন্দুকে দূর বিন্দুতে নিয়ে যেতে হবে, কারণ সে যেহেতু দূরের জিনিস দেখতে পারে। এই কাজটা কে করতে পারে? এই কাজটা করতে পারে উত্তল লেন্স, কারণ উত্তল লেন্সই লক্ষ্যবস্তুর চেয়েও দূরে সোজা অবাস্তব প্রতিবিম্ব গঠন করতে পারে। এর জন্য আমরা এখানে উত্তল লেন্স ব্যবহার করব। তাহলে আমরা কি কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম প্রতিসরণ কি, প্রতিসরণের নিয়ম, প্রতিসরাঙ্ক কি, তারপরে ক্রান্তিকোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তারপরে প্রতিসরণের তোমাদের ক্ষমতা, তারপরে আমরা আলোচনা করলাম উত্তল লেন্স এবং অবতল লেন্সের চিত্র, তার প্রতিবিম্ব কিভাবে গঠন করে, আর চোখের যে ত্রুটি, দুটো ত্রুটি, একটা হলো রসদ দৃষ্টি, একটা দীর্ঘদৃষ্টি। নিশ্চয়ই স্টুডেন্টরা তোমরা বুঝতে পেরেছো যে আমি যতটুকু আলোচনা করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের এ পর্যন্ত থাকবে। তোমরা সবাই ভালো থাকো।